হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। গাইজ, আজকে আমরা ইংরেজি রিডিং পড়ার একটি খুবই কমন এবং গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান শিখব। এই নিয়মটি জানি না বলেই আমাদের অনেকেরই সঠিকভাবে ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয় এবং ইংরেজি শব্দ লেখার সময় বানান ভুল হয়। তাহলে চলুন এই নিয়মটি খুব ভালো করে জেনে নেওয়া যাক। আর নিয়মটি হলো, জি বর্ণটা কখন জ এর মতো উচ্চারণ করতে হয় সেটা আমরা সবাই নিশ্চয় জানি যে এই জি বর্ণটা দুই রকমের সাউন্ড দিয়ে থাকে, যেমন গ এবং জ। তবে এই কাজটা করার জন্য একটি নিয়ম আছে। আজকে আমরা সেই নিয়মটাই শিখব। নিয়মটা হলো জি বর্ণটার পরে ই, আই অথবা ওয়াই থাকলে ওই জিটা সবসময় জ এর মতো উচ্চারিত হয়, ঠিক আছে? অর্থাৎ ই, আই অথবা ওয়াই এই তিনটি বর্ণের আগে জি বর্ণটা থাকলে ওই জি এর উচ্চারণটা সবসময় জ এর মতো করতে হবে। মনে থাকবে তো? নিয়মটা কিন্তু খুবই সহজ। কিছু উদাহরণ দেখলে এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝে যাবে গ্যারান্টি। ক্লাসটি শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্কও থাকবে, সেজন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এই সূত্রটিকে ভাঙলে আমরা মোট তিনটি অংশ পাব, তাই তো? যেমন এক, জি এর পরে ই থাকলে ওই জি এর উচ্চারণটা জ হয়। দুই, জি এর পরে আই থাকলে ওই জি এর উচ্চারণটা জ হয়। এবং তিন, জি এর পরে ওয়াই থাকলেও ওই জি এর উচ্চারণটা জ হয়। এবার চলুন প্রত্যেকটি অংশের বিভিন্ন উদাহরণের মাধ্যমে আরো ভালো করে শিখে নেওয়া যাক। যেমন জি বর্ণটির পরে ই থাকলে ওই জি এর জ উচ্চারণ হওয়ার কিছু উদাহরণ। আমাদের আজকের প্রথম উদাহরণ জি ই এম, জ্যাম। এখন বুঝবো কিভাবে যে এই শব্দটার উচ্চারণ জ্যাম হবে নাকি গেম হবে, তাই তো? এই সমস্যাটা দূর করার জন্যই আমাদেরকে এই নিয়মটা খুব ভালো করে শিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে চলুন দেখি এই শব্দটা জ্যাম কেন হলো। যেমন দেখো, এই শব্দটির প্রথমেই আছে জি। এখন প্রশ্ন হলো, এই জি বর্ণটার উচ্চারণ এখানে গ হবে নাকি জ হবে? সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে জি এর পরে কোন বর্ণটা আছে, তাই তো? লক্ষ্য করে দেখো, এখানে জি এর পরে ই আছে, তার মানে এখানে জি এর উচ্চারণ করতে হবে জ এর মতো। কেননা আমরা তো একটু আগেই এই নিয়মটা শিখলাম যে জি এর পরে ই থাকলে জি এর উচ্চারণ জ হয়, তাই তো? সেজন্য জি এর পরিবর্তে এখানে নিয়ে নিব জ। এখন জ এর পরে ই আছে, তাই নিতে হবে একার। কারণ আমরা জানি এ বা একারের জন্য ইংরেজি বানানে ই বসে। সুতরাং জি ই মিলে হয়ে গেল জে, অর্থাৎ জ একার জে। তারপরে এম আছে, যার জন্য নিয়ে নিব ম। তাহলে জি ই এম মিলে হয়ে যাবে জ্যাম। জ্যাম অর্থ রত্ন বা দামি পাথর। দেখলে তো কত সহজে এই শব্দটিকে তোমরা সঠিকভাবে বানান করে উচ্চারণ করে পড়ে ফেলতে পারলে। চলো এবার এই নিয়মের নেক্সট উদাহরণটি দেখে নেওয়া যাক। এই শব্দটি একটু বড়, তাই মনোযোগ দিয়ে দেখতে হবে। শব্দটি হলো GENDER, জেন্ডার। লক্ষ্য করো, এই শব্দটির প্রথমেই আছে জি। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে জি এর পরিবর্তে গ হবে নাকি জ হবে? হ্যাঁ, অবশ্যই জ হবে। কারণ খেয়াল করে দেখো যে এখানে জি এর পরে ই আছে, তাই। কারণ জি এর জ উচ্চারণ হওয়ার এটাই হলো নিয়ম, তাই না? এখন জি এর পরে ই আছে, তাই নিতে হবে একার। তাহলে জি ই মিলে হলো জে। তারপরে এন আছে, যার জন্য নিতে হবে ন। সুতরাং জি ই এন মিলে হয়ে গেল জেন। তারপরে ডি আছে, সেজন্য নিয়ে নিব ড। এখন দেখো, ডি এর পরে ই আছে। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা তোমরা অনেকেই ভুল করো। নিয়মটা হলো ই এর পরে আর থাকলে, আবারও বলছি, নিয়মটা হলো ই এর পরে যদি আর থাকে তাহলে ওই ই এর পরিবর্তে সবসময় আকার বসে থাকে, ঠিক আছে? মনে থাকবে তো? এই নিয়মটা খুব ভালো করে মুখস্থ করে নাও। ই এর পরে আর থাকলে ওই ই এর উচ্চারণ একার হবে না কিন্তু,
তাই তো? সেজন্য এখানে ই এর পরিবর্তে নিতে হবে আকার। সুতরাং ডিই মিলে হবে ডা, জেন্ডা, এবং শেষে বাকি আছে আর, যার জন্য নিলাম র। তাহলে ডিই আর মিলে হলো ডার, জেন্ডার। জেন্ডার মানে চিহ্ন বা লিঙ্গ। এই জেন্ডার শব্দটিতে দুটি সিলেবল আছে, একটি হলো জিইএন জেন এবং ডিই আর ডার, জেন্ডার। বোঝা গেল? এবার চলো দেখে নেওয়া যাক জি বর্ণটার পরে আই থাকলে জি এর জ উচ্চারণ হওয়ার কিছু উদাহরণ, যেমন RIGID, রিজিড। তো দেখো এই শব্দটির প্রথমে আছে আর, তাই আর এর পরিবর্তে নিলাম র। এখন আর এর পরে আছে আই, সেজন্য নিতে হবে ইকার। কেননা আমরা জানি যে ইকারের জন্য ইংরেজি বানানে আই বসে। তাহলে আর আই মিলে হলো রি, তারপরে জি আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে জি এর জন্য কি নিতে হবে? হ্যাঁ, একদম ঠিক, জি এর জন্য এখানে নিতে হবে জ। কারণ কি? কারণ হলো লক্ষ্য করে দেখো এখানে জি এর পরে আই আছে, তাই। কেননা জি এর জ উচ্চারণ হওয়ার এটাই হলো নিয়ম, তাই না? সেজন্য এখানে নিয়ে নিব জ। এবার জি এর পরে আবার আই আছে, যার জন্য নিলাম ইকার। সুতরাং জি আইতে হয়ে গেল জি, রি জি, এবং শেষে বাকি আছে ডি, তাই ডি এর জন্য নিয়ে নিব ড। তাহলে জিআইডি মিলে হলো জিড, রিজিড। রিজিড মানে হচ্ছে দৃঢ়, শক্ত বা কঠিন, ঠিক আছে? এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাচ্ছি, যেমন RI রি এবং জিআইডি জিড, রিজিড। ঠিক একই রকম শব্দ MARGIN, মার্জিন। তো দেখো এই শব্দটির প্রথমে আছে এম, তাই এম এর পরিবর্তে নিয়ে নিব ম। এম এর পরে আছে এ, সেজন্য নিলাম আকার। তাহলে MA মিলে হলো মা। তারপরে আর আছে, যার জন্য নিব র। সুতরাং MAR মিলে হলো মার। তারপরে জি আছে, তাই এখানে জি এর পরিবর্তে অবশ্যই নিতে হবে জ। কারণ লক্ষ্য করে দেখো এখানে জি এর পরে আই আছে, আর আমরা জানি যে জি এর পরে আই থাকলে ওই জি এর উচ্চারণটা জ হয়, তাই তো? সেজন্য নিয়ে নিলাম জ। এখন জি এর পরে আছে আই, তাই আই এর পরিবর্তে নিতে হবে ইকার। সুতরাং জি আই মিলে হয়ে গেল জি, মার জি, এবং শেষে বাকি আছে এন, সেজন্য নিলাম ন। তাহলে জিআইএন মিলে হয়ে যাবে জিন, মার্জিন। মার্জিন অর্থ হলো পার বা কিনারা। এই শব্দটির মধ্যে দুটি সিলেবল আছে, যেমন MAR মার এবং GIN জিন, মার্জিন। মনে থাকবে তো? এবার আমরা শিখব জি এর পরে ওয়াই থাকলে জি এর জ উচ্চারণ হওয়ার কিছু উদাহরণ, যেমন প্রথম উদাহরণটা হলো GYM, জিম। লক্ষ্য করো এই শব্দটির প্রথমে আছে জি, তাহলে জি এর উচ্চারণটা কি হবে এখানে? সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে যে জি এর পরের বর্ণটা কি আছে, তাই তো? এখানে আমরা দেখতে পাচ্ছি জি এর পরে ওয়াই আছে, তার মানে জি এর পরিবর্তে এখানে নিতে হবে জ, যেহেতু এটাই হলো নিয়ম, তাই না? সেজন্য নিলাম জ। তারপরে ওয়াই আছে, যার জন্য নিতে হবে ইকার, কেননা ওয়াই বর্ণটা ইকারের জন্য বসে থাকে। সুতরাং জি ওয়াই মিলে হলো জি, এবং শেষে বাকি আছে এম, যার জন্য নিতে হলো ম। তাহলে GYM মিলে হয়ে যাবে জিম। কি বুঝতে পেরেছ তোমরা? নিয়মটি কিন্তু খুবই সহজ, শুধু EIY এই তিনটি বর্ণ মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? জিম মানে হচ্ছে শরীরচর্চার স্থান বা শরীরচর্চাগার। একই রকম শব্দ GYPSY, জিপসি। তো দেখো এই শব্দটির প্রথমে আছে জি, তাই জি এর পরিবর্তে এখানে নিতে হবে জ। কারণ লক্ষ্য করলে দেখবে যে এখানে জি এর পরে ওয়াই আছে, তাই। কেননা এটাই হলো জ হওয়ার নিয়ম, তাই তো?
তারপরে ওয়াই আছে, যার জন্য নিব ইকার। সুতরাং জি ওয়াই মিলে হলো জি। তারপরে পি আছে, সেজন্য নিলাম প। তাহলে জি ওয়াই পি মিলে হয়ে গেল জিপ। তারপরে এস আছে, তাই নিলাম দন্ত স, কেননা দন্ত স এর ইংরেজি প্রতিবর্ণ হলো এস। তারপরে শেষে আছে ওয়াই, যার জন্য নিতে হবে ইকার, তাই তো। তাহলে এস ওয়াই মিলে হয়ে গেল সি, জিপসি। জিপসি অর্থ হলো যাযাবর বা ভবঘুরে। আশা করি এই নিয়মটি আজকে তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ, আর কোনোদিন তোমাদের এটা ভুল হবে না। তাহলে এবার তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো জিইএল, আর দ্বিতীয় হোমওয়ার্কটি হলো ডিআইজিআইটি, এবং লাস্ট হোমওয়ার্কটি হলো ডিআইএনজিওয়াই। এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণটা লিখে আমাকে কমেন্টে দেখানো। যারা 3 নম্বর হোমওয়ার্কটা সঠিকভাবে করতে পারবে তাদের ইংরেজির লেভেলটা অবশ্যই একটি ভালো পজিশনে আছে বুঝতে হবে। গাইজ, জ সাউন্ডের জন্য যে বর্ণটা কখন বসে এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে। তাই আজকের এই ক্লাসে আমরা সেই সমস্যাটাই সারা জীবনের জন্য দূর করে দিব। তবে নিয়মটা কিন্তু খুবই সহজ, যা একবার শুনলেই তোমাদের সারা জীবন মনে থাকবে। তাহলে চলো এখন নিয়মটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো, জ সাউন্ডের পরে যদি এই, ও অথবা ইউ এই 3টি ভাওয়েলের যে কোনো একটি থাকে, তাহলে ওই জ সাউন্ডের জন্য সবসময় যেই বর্ণটা ব্যবহার করতে হয়। এখন প্রশ্ন হলো কারণ কি? তার কারণ হলো আমরা আগেই শিখেছি যে জি এর পরে এই, ও অথবা ইউ এর যে কোনো একটি থাকলে ওই জি এর সাউন্ড সবসময় গ হয়ে যায়। ঠিক এ কারণেই তখন জি এর পরিবর্তে জ সাউন্ডের জন্য যেই বর্ণটাকে ব্যবহার করতে হয়। বুঝতে পেরেছ? কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি আরো ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো, জেই ও বি, জব, জব। তো গাইজ, লক্ষ্য করে দেখো, এই শব্দটির প্রথমেই কিন্তু জ সাউন্ড আছে এবং তার ঠিক পরেই ও আছে। আর তাই এই জ সাউন্ডের জন্য অবশ্যই এখানে যেই বর্ণটাকে নিতে হবে। কেননা আমরা যদি এখানে জি বর্ণটাকে নেই তাহলে তার উচ্চারণ বা সাউন্ডটা হয়ে যাবে গ। যেহেতু আমাদের এখানে জ সাউন্ডটা লাগবে, তাই এখানে জি বর্ণটা না হয়ে যেই বর্ণটাকে নিতে হয়েছে। তাহলে যেই এর জন্য এখানে হবে জ, আর এখানে ও এর শর্ট সাউন্ড অ হবে, যেহেতু ও ভাওয়েলটি এখানে দুটি কনসোনেন্টের মাঝে আছে। তাই সুতরাং যেই ও মিলে হয়ে গেল জ, এবং শেষে বাকি আছে বি, তাই বি এর জন্য নিয়ে নিব ব। ব্যাস, তাহলে যেই ও বি একত্রে মিলে হয়ে যাবে জব, জব। জব অর্থ হলো চাকরি বা কর্ম। আশা করি এখন তোমরা নিয়মটি বুঝতে পেরেছ। তাহলে চলো এই নিয়মের আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন যেই, এই, আর, জার, জার। তো লক্ষ্য করো, এই শব্দটির প্রথমেই আছে জ সাউন্ড, তাই এখানে অবশ্যই এই জ সাউন্ডের জন্য নিতে হবে যেই বর্ণটাকে। কোনোভাবেই কিন্তু জি বর্ণটাকে এখানে নেওয়া যাবে না, কারণ তার ঠিক পরেই এই ভাওয়েলটি আছে। তাই জি নিলে তার উচ্চারণ গ হয়ে যাবে, অর্থাৎ জি এই মিলে হয়ে যাবে গা। কিন্তু আমাদের এখানে দরকার হচ্ছে জ সাউন্ড, তাই নিতে হবে যেই। তাহলে যেই এই মিলে হয়ে যাবে যা, এবং শেষে আছে আর, যার জন্য নিয়ে নিব র। সুতরাং যেই এই আর একত্রে মিলে হয়ে গেল জার, জার। জার অর্থ হলো বয়াম বা পাত্র।
বোঝা গেল? আমাদের সর্বশেষ উদাহরণটি হলো JUG, জগ, জগ। তো লক্ষ্য করো, এই শব্দটির প্রথমেই কিন্তু জ সাউন্ডটি আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে জ সাউন্ডের পরিবর্তে জেই বসবে নাকি জি বসবে? অবশ্যই জ সাউন্ডের জন্য এখানে জেই বর্ণটাকে বসাতে হবে, কারণ জ সাউন্ডের পরেই দেখো ইউ বর্ণটা আছে। তাই নিয়মটা সবার মনে আছে তো? সুতরাং জেই এর জন্য নিয়ে নিলাম জ, তারপরে আছে ইউ, তাই ইউ এর জন্য নিতে হবে আকার। যেহেতু ইউ ভাওয়েলটি এখানে দুটি কনসোনেন্টের মাঝে আছে, তাই তার শর্ট সাউন্ড আকার হয়ে যাবে। সুতরাং জে ইউ মিলে হয়ে গেল যা, এবং শেষের জি এর জন্য অবশ্যই নিতে হবে গ, কারণ আমরা আগেই শিখেছিলাম যে জি এর পরে কোনো বর্ণ না থাকলে ওই জি এর সাউন্ড সবসময় গ হয়ে যায়, তাই তো? তাহলে জে ইউ জি একত্রে মিলে হয়ে যাবে জাগ, জাগ। জাগ অর্থ হলো জগ বা কলসি। আশা করি তোমরা এখন এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। গাইজ, এই নিয়মের কিন্তু অসংখ্য শব্দ আছে ইংরেজি ভাষায়, যেমন জ্যাম, জ্যাকেট, জোকার, জয়, জার্নি, জুলাই, জাস্ট, জঙ্গল, জাজ, জুন, জানুয়ারি, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে জ সাউন্ডের ঠিক পরেই হয়তো এই আছে, নয়তো ও আছে, আর না হয় ইউ আছে, যে কারণে এসব শব্দে নিঃসন্দেহে জ সাউন্ডের জন্য যে বর্ণটাই বসেছে। আশা করি এখন তোমাদের আর জীবনেও কখনো জ সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না। তবে জ সাউন্ডের জন্য যেই বর্ণটা হওয়ার আরো একটি নিয়ম আছে, তাহলে চলো এখন সেই নিয়মটা একটু শিখে নেওয়া যাক। আর নিয়মটা হলো, শব্দের প্রথমেই অর্থাৎ শব্দের শুরুতেই জ সাউন্ডটি থাকলে ওই জ সাউন্ডের জন্য সবসময় যেই বর্ণটাই বসে থাকে। জ সাউন্ডের পরে যে বর্ণটাই থাকুক না কেন, তার জন্য যে বর্ণটা বসে থাকে। কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটাও তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো, জেইটি, জেট, জেট। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে জ সাউন্ড, কিন্তু তার ঠিক পরেই আছে ই বর্ণটা। সেজন্য এখানে জ সাউন্ডের জন্য জি বর্ণটা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু জ সাউন্ডটা এই শব্দের একদম শুরুতেই আছে, তাই এখানে যে বর্ণটাই বসবে, জ সাউন্ডটির পরে ই থাকা সত্ত্বেও। বুঝতে পেরেছ? কারণ এটাই হলো নিয়ম। তাহলে জ এর জন্য নিয়ে নিলাম জেই, এবং তারপরে ই এর জন্য নিয়ে নিব একার। সুতরাং জেই ই মিলে হয়ে যাবে জে। এখন বাকি আছে টি, তাই টি এর জন্য নিয়ে নিলাম ছ। ব্যাস, জেই ই টি একত্রে মিলে হয়ে গেল জেট, জেট। জেট অর্থ হলো পিচকারি বা ফিনকি। আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে চলো এই নিয়মের আরো একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন জেই ডাবল ই পি, জিপ, জিপ। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে জ সাউন্ড, তবে তারপরে কিন্তু ই আছে, তাই এখানেও জ সাউন্ডটির জন্য জি বর্ণটি হওয়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় নিয়ম অনুযায়ী শব্দের শুরুতেই যেহেতু জ সাউন্ডটি আছে, তাই এই জ এর জন্য অবশ্যই যেই বর্ণটাকে নিতে হবে, তারপরে যাই থাকুক না কেন। তাই তো? তাহলে জ এর জন্য নিয়ে নিলাম যেই। এবার তারপরে আছে ডাবল ই। আর আমরা জানি যে দুটি ই মিলে দীর্ঘ ইকারের সাউন্ড দিয়ে থাকে।
সুতরাং যেই ডাবল ই মিলে হয়ে যাবে জি এবং শেষে আছে পি, তাই পি এর জন্য নিয়ে নিলাম প। ব্যাস, তাহলে যেই ডাবল ই পি একত্রে মিলে হয়ে যাবে জিপ। জিপ জিপ অর্থ হলো খোলা গাড়ি বা মোটরযান। আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করেই বুঝতে পেরেছ। এই নিয়মের কিন্তু অসংখ্য শব্দ আছে ইংরেজি ভাষায়, যেমন জেলি, জিন্স, জেস্টার, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের শব্দগুলোতে প্রথমেই জ সাউন্ড আছে। সেজন্যই এসব শব্দে জ এর জন্য যে বর্ণটা বসেছে, তারপরে ই থাকা সত্ত্বেও। বুঝতে পেরেছ? গাইজ, এই নিয়মের কিন্তু কিছু ব্যতিক্রম শব্দও আছে, যেমন জেল, জেন্ডার, জেনারেল, জেনেটিক, এটসেট্রা। মূল কথা হলো মোট দুটি কারণে জ সাউন্ডের জন্য যেই বর্ণটা বসতে পারে। যেমন এক, জ সাউন্ডের ঠিক পরেই এই, ও অথবা ইউ থাকলে, এবং দুই, জ সাউন্ডটি শব্দের একদম শুরুতে থাকলে তারপরে যে বর্ণটাই থাকুক না কেন, ওই জ এর জন্য যে বর্ণটাই বসে থাকে। ঠিক আছে? আশা করি জ সাউন্ড নিয়ে তোমাদের আর জীবনেও কোনোদিন কোনো সমস্যা হবে না। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো জ্যাব, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো গান এবং তৃতীয় হোমওয়ার্কটি হলো গড। এখন তোমাদের কাজ হলো এদের ইংরেজি বানানগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। ঠিক আছে? এবার দেখো এস বর্ণটিকে কখন জ এর মতো উচ্চারণ করতে হয়। প্রথম নিয়ম, শব্দের শেষে, ভালো করে লক্ষ্য করো, শব্দের শেষে এস, ইএস, আইএস অথবা ওয়াইএস থাকলে ওই এসটা সাধারণত জ এর মতো উচ্চারিত হয়। কি, বুঝতে কোনো সমস্যা হয়নি তো? চিন্তার কোনো কারণ নেই, এর প্রত্যেকটির আলাদা আলাদা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, শব্দের শেষে যখন এস থাকে তখন ওই এস এর উচ্চারণটা সাধারণত জ এর মতো হয়ে থাকে। যেমন দেখো, এস এজ, এইচ হ্যাজ, ডব্লিউএস ওয়াজ। দেখলে তো, এখানে প্রত্যেকটি উদাহরণে শেষে এস থাকার কারণে এস এর উচ্চারণটা জ এর মতো হচ্ছে। ঠিক তো? আবার দেখো, শব্দের শেষে যদি আইএস থাকে সেক্ষেত্রেও এস এর উচ্চারণটা সাধারণত জ এর মতো হয়ে থাকে। যেমন দেখো, আইএস ইজ, এইচআইএস হিজ, টিএইচআইএস দিজ। দেখলে তো, এখানকার প্রত্যেকটি উদাহরণে শেষে আই এবং এস আছে, যে কারণে এস এর উচ্চারণটা এখানে জ এর মতো হচ্ছে। ঠিক আছে? আবার দেখো, শব্দের শেষে ইএস থাকলে তার উচ্চারণটাও কিন্তু জ এর মতো হয়। যেমন দেখো, গোজ, জিউইএস, ডোজ, ডিউইএস ডোজ, স্টোরিজ, STORIES স্টোরিজ, বেবিজ, BABIES বেবিজ। দেখলে তো, এখানকার প্রত্যেকটি শব্দের শেষে ইএস আছে, সে কারণে কিন্তু এখানকার এস এর উচ্চারণটা জ এর মতো শোনাচ্ছে। ঠিক আছে? এবার দেখো, শব্দের শেষে ওয়াই এবং এস থাকলেও কিন্তু এস এর উচ্চারণটা জ এর মতো হয়। যেমন বয়েস, VOYS বয়েজ, টয়েজ, TOYS টয়েজ, অলওয়েজ, ALWAYS অলওয়েজ, প্লিজ, PLAYS প্লিজ। ঠিক আছে? এখানেও দেখো, প্রত্যেকটি শব্দের শেষে কিন্তু ওয়াই এবং এস আছে, যে কারণে এখানে এস এর উচ্চারণটা জয়ের মতো হচ্ছে। বুঝতে পেরেছ? এবার চলো নেক্সট নিয়মে যাওয়া যাক। এই নিয়মটা হলো, দুটি ভাওয়েলের মাঝে একটি এস থাকলে ওই এস এর উচ্চারণটা জ এর মতো হয়ে থাকে। অর্থাৎ
এস বর্ণটির আগে একটা ভাওয়েল থাকলে এবং এস বর্ণটির পরে একটা ভাওয়েল থাকলে ওই মাঝের এস এর উচ্চারণটা জ এর মতো উচ্চারিত হবে। ঠিক আছে? যেমন দেখো, মিউজিক, MUSIC, মিউজিক। লক্ষ্য করে দেখো, এই শব্দে এস এর আগে একটা ভাওয়েল ইউ আছে এবং এস এর পরে একটা ভাওয়েল আই আছে, সেজন্য এস এর উচ্চারণটা এখানে জ এর মতো হচ্ছে। ঠিক আছে? মিউজিক। আরও কিছু উদাহরণ দেখা যাক। যেমন দেখো, প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। নয়েজি, NOISY, নয়েজি। ইজি, EASY, ইজি। প্লেজার, PLEASURE, প্লেজার। খেয়াল করে দেখো, এখানকার প্রত্যেকটি শব্দে এস এর আগে একটা ভাওয়েল এবং পরে একটা ভাওয়েল আছে, তাই এখানে এস এর সাউন্ড জ এর মতো হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এস বর্ণটা জ এর মতো উচ্চারণ হওয়ার পরবর্তী নিয়মটা হলো এস এর আগে বি, ডি, জি, ভি, এম, আর অথবা এন এই 7টি বর্ণর যে কোনো একটি থাকলে ওই এস এর উচ্চারণটা জ এর মতো হয়। যেমন এগস, EGGS, এগস। দেখো, এখানে এস এর আগে জি আছে, তাই এস এর উচ্চারণটা জ এর মতো হচ্ছে। আরও কিছু উদাহরণ দেখা যাক। যেমন স্টার্জ, STARS, স্টার্জ। বিলিভস, BELIEVES, বিলিভস। ওপেন্স, OPENS, ওপেন্স। আর্নজ, EARNS, আর্নজ। লক্ষ্য করে দেখো যে এখানে প্রত্যেকটি উদাহরণে এস এর আগে এই 7টি বর্ণের যে কোনো একটি আছেই, তাই এখানে এস এর উচ্চারণটা জয়ের মতো হয়েছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। গাইজ, আজকে আমরা ইংরেজি রিডিং পড়ার একটি খুবই কমন এবং গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান শিখব। এই নিয়মটি জানি না বলেই আমাদের অনেকেরই সঠিকভাবে ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয় এবং ইংরেজি শব্দ লেখার সময় বানান ভুল হয়। তাহলে চলুন এই নিয়মটি খুব ভালো করে জেনে নেওয়া যাক। আর নিয়মটি হলো, ইংরেজি বানানে জ সাউন্ডের জন্য জেড বর্ণটি কখন বসে তার নিয়ম। তবে নিয়মটি কিন্তু খুবই সহজ। আর নিয়মটি হলো, জ সাউন্ডের জন্য এস বর্ণটি যেমন শব্দের শেষে আই এবং ই এর মাঝখানে বসে থাকে, ঠিক তেমনি জেড বর্ণটিও জ সাউন্ডের জন্য এস এর পরিবর্তে বসতে পারে। কিন্তু পার্থক্য হলো, আমেরিকান এবং কানাডিয়ান ইংলিশে শব্দের শেষে জ সাউন্ডের জন্য আই এবং ই ভাওয়াল দুটির মাঝে জেড ব্যবহার করা হয়, কিন্তু ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান ইংলিশে জ সাউন্ডের জন্য আই এবং ই ভাওয়াল দুটির মাঝে এস বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে। কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝে যাবে। যেমন দেখো, CIVILIZE তে সিভিলাইজ হয়, ঠিক তেমনি CIVILISE তেও সিভিলাইজ হয়। তবে CIVILIZE এই সিভিলাইজ বানানটি ব্যবহার করা হয় আমেরিকান ইংলিশে এবং CIVILISE এই সিভিলাইজ বানানটি ব্যবহার করা হয় ইংল্যান্ডের ইংলিশে। বুঝতে পেরেছ? আর সিভিলাইজ অর্থ হলো সভ্য করা, মার্জিত করা। এবার তাহলে চলো নেক্সট উদাহরণটা দেখে নেওয়া যাক। যেমন REALIZE তে রিয়েলাইজ হয়, ঠিক তেমনি REALISE তেও রিয়েলাইজই হয়। শুধুমাত্র পার্থক্য হলো REALIZE এই রিয়েলাইজ বানানটা আমেরিকান ইংলিশে ব্যবহার করা হয় এবং
REALISE এই বানানটা ইংল্যান্ডের ইংলিশে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছ? রিয়েলাইজ অর্থ হলো উপলব্ধি করা বা অনুধাবন করা। তাহলে চলো এই নিয়মের আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন MEMORIZE তে মেমোরাইজ হয়, আবার MEMORISE তেও মেমোরাইজই হয়। কিন্তু আমেরিকান ইংলিশে মেমোরাইজ শব্দটির বানান লিখতে MEMORIZE লেখা হয় এবং ব্রিটিশ ইংলিশে মেমোরাইজ শব্দের বানানটি লিখতে MEMORISE এই বানানটি লেখা হয়। আশা করি এখন তোমাদের আর জীবনেও কখনো জেড এবং এস এই বর্ণ দুটি কোথায় বসবে তা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। কেননা মনে রাখবে, দুটি বানানই 100% সঠিক, তাতে কোনো ভুল নেই। অর্থাৎ যেসব শব্দের শেষে জ সাউন্ডের জন্য আই এবং ই এর মাঝে এস আছে, সেসব শব্দে এস এর জায়গায় জেড লিখলেও বানানটি 100% সঠিক হয়ে যাবে। বোঝা গেল? লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দের শেষে আই এবং ই এর মাঝে এস বর্ণটি ব্যবহার করা হয়েছে জ সাউন্ডের জন্য। তাই এসব শব্দে জ সাউন্ডের জন্য জেড বর্ণটাও ব্যবহার করা যাবে নির্দ্বিধায়, তাতে কোনো ভুল হবে না। ঠিক আছে? মেমোরাইজ অর্থ হলো মুখস্থ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইংরেজি ভাষায় এমন হাজার হাজার উদাহরণ আছে, তাই তোমাদের জন্য কিছু উদাহরণ হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো MINIMIZE, দ্বিতীয় উদাহরণটি হলো ADVIZE, তৃতীয় উদাহরণটি হলো ARIZE, চতুর্থ উদাহরণটি হলো DEMIZE এবং সর্বশেষ উদাহরণটি হলো CRITICIZE। তবে গাইজ, এছাড়াও ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যেসব শব্দগুলো সবসময় জেড দিয়েই লিখতে হয়। তবে এই ধরনের শব্দ কিন্তু ইংরেজি ভাষায় খুব বেশি একটা নেই এবং তাদের জন্য আলাদা কোনো রুলসও নেই। তাই এই শব্দ কয়েকটিকে একটু ভালো করে মুখস্থ করে নিতে হবে। কেমন? যেমন দেখো, জু, জিপ, জিরো, জিপার, জোন, জেব্রা, জিগজ্যাগ, জিঙ্ক, জুম, জম্বি, কুইজ, পাজল, এটসেট্রা। গাইজ, এই ছিল জেড এর জ সাউন্ড হওয়ার কিছু নিয়ম। আশা করি এখন তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ যে জ সাউন্ড হওয়ার জন্য কখন কোন অক্ষরটি ব্যবহার করতে হবে। অর্থাৎ জ সাউন্ডের জন্য জি বর্ণটা কখন ব্যবহার করতে হবে, জে বর্ণটা কখন ব্যবহার করতে হবে, এস বর্ণটা কখন ব্যবহার করতে হবে, অথবা জেড বর্ণটা কখন ব্যবহার করতে হবে এই জ সাউন্ডের জন্য। এখন তোমরা সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছ। এখন তোমাদের কাজ হলো উপরের প্রতিটি নিয়মের জন্য দেওয়া হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখানো। আমি দেখব যে তোমরা কে কে বুঝতে পেরেছ। আরেকটি কথা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মতো এত সহজ করে তোমাকে আর কেউ ইংরেজি শেখাবে না। তাই যারা সঠিক এবং শুদ্ধভাবে খুব দ্রুত ইংরেজিটা শিখতে চাও, তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যেন তারাও উপকৃত হতে পারে। আর এই ভিডিওটিতে লাইক দিতে ভুল করো না। তো আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো নিয়মে, নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত টেক কেয়ার। আল্লাহ হাফেজ।